আমার শুরুতে আমাদের ফিমেল লিড কিনসুকে দেখানো হয়, যে এখন জেলে বন্দি থাকে। তার সঙ্গে থাকা কয়েকটি কয়েদিরা তাকে বুলি করতে থাকে এবং বলে যে তাকে ডগের মতো কথা বলতে হবে। এতে কিনসু খুব ভয় পেয়ে যায়, কারণ তারা আগেও তাকে অনেক মারধর করেছে। এমন সময় হঠাৎ জানানো হয় যে কিনসুর শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ঠিক তখনই সেখানে আমাদের মেইন লিড মিস্টার ফু এসে উপস্থিত হন। তিনি কিনসুকে বলে, মনে হচ্ছে জেলে তোমার সঙ্গে ভালোই মজা করা হয়েছে, তোমাকে খুব ভালোভাবে বুলি করা হয়েছে। কিনসু তাকে থ্যাংক ইউ জানায়। তখন মিস্টার ফু বলে, তোমার কারণে আমার বোন 4 বছর ধরে ভেজিটেটিভ স্টেজে বিছানায় পড়ে আছে, এটা ভুলে যেও না। তুমি তার সঙ্গে যা করেছ আমি তা কখনো ভুলবো না। গ্র্যান্ডমা তোমাকে আমার ফিউন্সে হতে বলেছিলেন, না হলে তুমি এত সহজে ছাড়া পেতে না। কিন্তু তোমার শাস্তি এখনও শেষ হয়নি। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিস্টার ফুর বোনকে কেউ সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যেখানে কিনসু উপস্থিত ছিল, কারণ সে তার বোনের বেস্ট ফ্রেন্ড ছিল। মিস্টার ফু রেগে গিয়ে বলে, লিন ফ্যামিলির কেউ কিভাবে এমন কাজ করতে পারে? আমার বোনের সঙ্গে এমনটা কে করলো? কারণ মিস্টার ফু খুবই পাওয়ারফুল এবং রিচ পার্সন। যেখানে কিংসুর বোন ওয়ান ওয়ানও আসে এবং কিংসুকে দোষারোপ করে বলে, কিংসু তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি তো মিস্টার ফুকে বিয়ে করতে চাওনি, তাই কি তার বোনের উপর এভাবে প্রতিশোধ নিলে? কিংসু কান্না করে বলেন, না, এটা আমি করিনি, সে তো আমার বেস্ট ফ্রেন্ড, আমি কিভাবে তার সঙ্গে এমনটা করতে পারি? কিন্তু ওয়ান বিশ্বাস না করে পুলিশ ডাকে। পুলিশ এসে কিনসুকে গ্রেপ্তার করে। মিস্টার ফু ওয়ান ওয়ানের কথায় বিশ্বাস করে বলে, ওকে এখান থেকে নিয়ে যাও। কিনসু বারবার বলে, আমি তোমার বোনের পেছন থেকে ধাক্কা দিইনি, 4 বছর ধরে আমি এই কথাই বলে আসছি। মিস্টার ফু বলেন, 4 বছর কেটে গেছে, কিন্তু তুমি এখনও এত জেদি। বর্তমানে ফিরে এসে দেখানো হয় কিনসুর জেল থেকে মুক্ত করা হয়েছে। মিস্টার ফু তার হাত করা খুলে দিয়ে বলেন, যদি তুমি এটা না করে থাকো তাহলে আমি অবশ্যই তোমাকে ন্যায় বিচার এনে দেব। শেষ পর্যন্ত তুমি তো আমার ফিউন্সে। সে কিনসুর হাতে একটা ব্রেসলেট পরিয়ে দেয় এবং চলে যায়। পেছন থেকে কিনসু তাকিয়ে থাকে। মিস্টার ফু তার লোকদের বলেন এই কেসটা আবার ভালোভাবে ইনভেস্টিগেট করতে। কিনসুর মনে পড়ে বলে, অবশেষে 4 বছর পর সত্য সামনে আসবেই। জেল থেকে বের হতেই দেখা যায় একটা গাড়ি থেকে তার ভাই ইয়াংসু নেমে আসে। কিংসু হোঁচট খেয়ে পড়তে যাচ্ছিল। ইয়াংসু তাকে ধরে ফেলে। সে বলে, আমি তোমার ভাই, আমি ফিরে এসেছি। এটা দেখে কিংসুর মনে পড়ে যায় ইয়াংসু তাকে খুব ভালোবাসতো, কারণ সে অ্যাডপ্টেড ছিল। কিন্তু একই সঙ্গে তার মনে পড়ে যায় যেদিন তাকে জেলে নেওয়া হচ্ছিল সেদিন ফ্যামিলির কেউই তার ওপর বিশ্বাস রাখেনি। সেই কষ্টে সে ভেঙে পড়েছিল। হঠাৎ তার হাতে ব্যথা শুরু হয়। ইয়াংসু জিজ্ঞেস করে, কি হয়েছে? কিংসু বলে, কিছু না, হাতে একটু ব্যথা। ইয়াংসু বলে, 4 বছর তুমি প্রিজনে ছিলে, কিন্তু আমি যখন বাইরে ছিলাম মিস্টার ফু তোমার কাছে আগে এসেছিল। এখন তোমাকে আমাদের বাড়ি ফিরতেই হবে, আমরা তোমাকে প্রোটেক্ট করব। এই কথা শুনে কিংসুর মনে পড়ে যায়, ওই দিন তো কেউ আমাকে প্রোটেক্ট করেনি। ইয়াংসু তার হাত জোর করে ধরে, এতে তার আরও ব্যথা লাগে। কিংসু বলে, আমি একজন প্রিজনার, আর এখন আমি তোমাদের ফ্যামিলির সদস্য নই। কিন্তু ইয়াংসুন বলে, না, তোমাকে লিন ফ্যামিলিতে আসতেই হবে। সে জোর করে তাকে গাড়িতে তোলে। গাড়ির ভেতরে কিংসু দেখে ওয়ান ওয়ানের জন্য অনেক উপহার কেনা হয়েছে। ইয়াংসু বলে, এত ভাবার দরকার নেই, ভেতরে বসো। সে জোর করে তাকে গাড়িতে বসিয়ে দেয়। তার খুব ব্যথা হচ্ছিল, কারণ জেলে থাকাকালীন তাকে ভয়ঙ্করভাবে টর্চার করা হয়েছিল। সামনে বসে ইয়াংসু তাকে দেখছিল এবং বলে, ওয়ান ওয়ানের সঙ্গে তুমি যা করেছো সেটা ভুল করেছো, কিন্তু এখন তোমাকে তার সুখে অংশ নিতে হবে। বাড়িতে গিয়ে কাউকে বিরক্ত করবে না, মা বাবাকে আপন করে নেবে। এরপর সে কিংসুকে বাড়িতে নিয়ে যায়। কিংসুর মন থেকে একদমই চাইছিল না সেখানে যেতে। তখন ইয়াংসু তার হাতে থাকা ব্রেসলেটটি দেখে বলে, এই ব্রেসলেটটা তো খুব দামি মনে হচ্ছে। সে তাকে গাড়ি থেকে নামায়। নিজের পুরনো বাড়িটা দেখে কিংসুর ভালো লাগে না। সেই সময় ওয়ান ওয়ান ইয়াংসুর আনা উপহারগুলো নিতে এগিয়ে আসে। ঠিক তখনই মা সামনে এসে বলে, তোমাকে দেখে খুব ভালো লাগছে। কিংসু উত্তর দেয়, মিস লিন, আপনাকে দেখে ভালো লাগছে। এ কথা শুনে তার মা মনে মনে ভাবে, ও আমাকে এখনো মা বলছে না। এতে ইয়াংসু রেগে যায়। সে বলে, তুমি একদিকে অপরাধ করেছো, তার ওপর আমরা তোমাকে বাড়িতে নিয়ে এসেছি, আর এখনো তোমার এমন অ্যাটিটিউড। মা বলেন, ওকে বকাঝকা করার দরকার নেই।
কিন্তু ইয়াংসু বলে না মা, ওর এমন করা ঠিক নয়। তখন কিংসু জমে থাকা কষ্ট উগড়ে দেয়। 4 বছর ধরে তোমরা কেউই আমাকে খোঁজ করনি, কেউ জানতে চাওনি আমার ওপর কি হয়েছে, আমি কি সহ্য করেছি। ওই সময় ওয়ান ওয়ান নাটক করতে শুরু করে। সে বলে ওই ঘটনার পর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার নাইটমেয়ার আসতো। মা বাবা ভাই সবসময় আমার যত্ন নিয়েছে, এসব কিছু আমার কারণেই হয়েছে। পর কিংসু বলে আমার তোমার সঙ্গে কোনো রিলেশন নেই। ইয়াংসু আবার কিংসুকে ধমক দেয়, এসব তুমি কি বলছো। সঙ্গে সঙ্গে ওয়ান ওয়ান আবার ভালো সেজে যায়। তাকে একটা গিফট দেওয়া হয়, গিফট দেখে সে খুশি হয়ে যায়। ভাই তুমি এটা এনেছো, এটা আমার খুব পছন্দ হয়েছে। এতে ইয়াংসু ইমপ্রেস হয়ে যায়। এরপর ওয়ান ওয়ান বলে কিংসু আমার এখানে একটা পার্টি হচ্ছে, তোমাকে অবশ্যই আসতে হবে, তুমি এলে ভালো লাগবে। মাও তাকে বলে ভালো করে রেডি হয়ে আসবে। ইয়াংসু যাওয়ার টাইমে বলে কিংসুর জন্য একটা সুন্দর ড্রেস নিয়ে নিও। কিংসু ভেতরে যেতে যেতে ভাবে পার্টিটা আমার জন্য নয়। সে নিজের রুমে যায়। রুমটা আসলে একটা স্টোর রুমের মতো ছিল, তার জিনিসপত্র এলোমেলোভাবে ফেলে রাখা। সে তার পুরনো কলেজ ড্রেসটা হাতে নেয়। ঠিক তখনই ওয়ান ওয়ান আবার আসে এবং বলে রুমটা তো নোংরা, শ্বাস নেওয়ার জায়গা পর্যন্ত নেই। ও হ্যাঁ, মনে পড়লো, তুমি তো জেলে থেকেছ, এসবের অভ্যাস আসে নিশ্চয়ই। কিংসু তাকে কড়া জবাব দেয় আমি কোনো কিছুতেই ভয় পাই না। তখন ওয়ান ওয়ান বলে তুমি তো দেখেছো, এসব নোংরা পোশাক তুমি ডিজার্ভ করো। এইভাবে কথা শুনিয়ে সে ওয়ান ওয়ান চলে যায়। এরপর দেখানো হয় অবশেষে পার্টির দিন এসে গেছে। ভাই বোন দুজনেই নিচে নামছে। সবাই তাদের দেখে ইমপ্রেস হচ্ছে। ঠিক তখনই কিংসু তার কলেজ ড্রেস পরে সেখানে আসে। তাকে দেখেই লোকজন ফিসফিস করে বলতে শুরু করে এই তো সেই ভুয়া ডাক্তার লিন ফ্যামিলির, ও তো অপরাধ করেছিল। ইয়াংসু এসে তাকে ধাক্কা দিয়ে বলে তুমি কি ধরনের ড্রেস পরে এসেছো, ইচ্ছে করে এমন ড্রেস পরেছো যাতে সবাই বুঝতে পারে তুমি হাই স্কুল পর্যন্তই পড়েছো। সে তাকে সবার সামনে অপমান করতে থাকে এবং বলে পার্টি নষ্ট করার দরকার নেই। কিন্তু দাঁড়িয়ে শান্তভাবে বলে আমার কাছে এর চেয়ে ভালো আর কোনো ড্রেস ছিল না। তখন ওয়ান ওয়ান ভান করে বলে যদি তুমি চাও তাহলে আমি আমার ড্রেস খুলে দিতাম। ইয়াংসু বলে এমন কথা বলার দরকার নেই। মা এসে কিংসুকে প্রোটেক্ট করে বলে না না কিংসু, আমার তোমার জন্য একটা নতুন ড্রেস কিনে দেব, এখন পার্টিটা চলতে দাও। কিংসু মাকে আলাদা করে দেয়। তখন ইয়াংসু আবার রেগে যায় এবং বলে মা আপনার সরি বলার দরকার নেই, সরি বলার দরকার তো ওর ছিল, আপনি কেন ওর কাছে সরি বলছেন। সে কিংসুকে ধাক্কা দেয়। তখন দেখা যায় কিংসুর শরীরে অনেক আঘাতের দাগ রয়েছে। সেই দাগ দেখে ইয়াংসু চিন্তিত হয়ে পড়ে এবং ভাবে এই দাগগুলো এলো কিভাবে। কিংসু বলে আমি যদি ওই ড্রেসটা পরতাম তাহলে এই দাগগুলো একেবারেই লুকানো যেত না। অন্যদিকে দেখানো হয় মিস্টার ফু তার বোন ইরিন জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল। পাশে তার গ্র্যান্ডমাও বসে আছেন। তিনি রাগ করে মিস্টার ফুকে বলেন তুমি নিজেই দেখেছো তোমার বোন এখনও বিছানায় পড়ে আছে আর তোমার ফিয়ন্সি জেলে, তবুও তুমি তাদের জন্য ন্যায় বিচার করনি। তুমি এত চুপ করে বসে আছো। রাগে গ্র্যান্ডমা তাকে মারতে থাকেন। এই সময় ফ্ল্যাশব্যাকে সব কিছু দেখানো হয়। মিস্টার ফু মনের আগেই সন্দেহ ছিল লিন ফ্যামিলির মধ্যে কেউ এই কাজ করেছে। পাশাপাশি সে কিনসুর কথাও ভাবতে থাকে। গ্র্যান্ডমা বারবার তাকে ধমকাতে থাকে। তখন তার মনে পড়ে যায় কিভাবে তার বোন একসময় বলেছিল এই মেয়েটা খুব ভালো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিনসু শুটিং প্র্যাকটিস করছিল আর মিস্টার ফু তার দেখে মুগ্ধ হয়ে বলছিল এই তো কিনসু। ইরিন বলেছিল হ্যাঁ ও খুবই ভালো। এতে মিস্টার ফু কিংসুকে পছন্দ করতে শুরু করে। বর্তমানে ফিরে এসে মিস্টার ফু বলেন ইরিন পুরোপুরি জ্ঞান ফিরে না পাওয়া পর্যন্ত আমি কিছুই নিশ্চিত হয়ে বিশ্বাস করব না। ঠিক তখনই গ্র্যান্ডমা লক্ষ্য করেন ইরিনের জ্ঞান ফিরতে শুরু করেছে। তিনি তার দিকে তাকান। মিস্টার ফু ইরিনকে বলেন ঠিক আছে, এখন তোমার জ্ঞান ফিরছে, আমরা লিন ফ্যামিলিতে যেতে হবে, জানতে হবে তোমার সঙ্গে আসলে কাজটা কে করেছে। এরপর দৃশ্য বদলায়। কিনসুর মা খুব চিন্তিত হয়ে বলে তোমরা ওপর এত অত্যাচার হয়েছে, তুমি আমাদের আগে বলনি কেন। ওয়ান ওয়ান মাঝখানে কথা বলতে চায় কিন্তু কিংসু তখন বলতে শুরু করে আমি কিভাবে আপনাদের বলতাম, সেখানে আমাকে কিভাবে অপমান করা হতো, কিভাবে বুলি করা হতো। ওয়ান ওয়ান তাকে থামানোর চেষ্টা করে, কারণ বুলি করার নির্দেশ আসলে সেই দিয়েছিল। তখন কিংসুর ভাই তাকে প্রশ্ন করে তুমি আগে আমাকে এসব বলনি কেন। কিংসু উত্তর দেয় আমি কিভাবে বলতাম, তোমরাই তো আমাকে জেলে পাঠিয়েছিলে, সেখানে আমাকে শিক্ষা দেওয়ার নামে কতটা নির্যাতন করা হয়েছে। যত বেশি সহ্য করেছি তারা তত বেশি অত্যাচার করেছে। সব কথা শুনে তার ভাই বলে তবু তুমি আমাদের বলতে পারতে। কিংসু কষ্টে বলে আমি কতবার বলবো, তোমরাই আমাকে জেলে পাঠিয়েছ,
এখন তোমরা অপরাধ ভোগে ভুগছো কেন? আর আমি এখানে কারো করুণা পাওয়ার জন্য আসিনি। আমাকে যেভাবে বুলি করা হয়েছে সেটা দেখানোর জন্য আমি আসিনি। আমি খুব স্ট্রং মেয়ে। তার ভাই রেগে বলে, যেই কাজ করুক না কেন আমি তাকে ছাড়বো না। কিন্তু তোমার স্বভাব আমরা জানি, তুমি খুব জেলাস পারসন। তুমি ওয়ানের প্রতিও জেলাস, তাই ইচ্ছে করেই এসব নাটক করছো সবার সহানুভূতি পাওয়ার জন্য। কিন্তু স্পষ্ট করে বলে, আমি এসবের জন্য আসিনি। আমি শুধু বলতে এসেছি আমাকে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছিল, আমি নির্দোষ। সে পরিবারের পুরনো কথাও বলে। আপনাদের কি মনে হয় আপনারা আমার সঙ্গে কি করেছেন? আমাকে খুব সকালে স্কুলে যেতে হতো। বাড়ি ফিরে দেখতাম আপনারা সব খেয়ে ফেলেছেন, আমার জন্য কিছুই থাকতো না। এই কথা শুনে তার মা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে। কিন্তু বলেন, না, আপনাকে সরি বলার দরকার নেই। ওয়ান আবার বলে, এসব কিছুই আমার জন্য হয়েছে। কিন্তু ভাই বলে, তোমার জন্য কিছুই হয়নি। কিংসু এমনই মেয়ে ছিল। তখন কিংসু বলে, তাহলে তোমরা আমাকে এখানে সেলিব্রেট করার জন্য ডাকলে কেন? ডাকার দরকার ছিল না। এই সময় ভাই হাত তুলতে যায়। ঠিক তখনই আরেকজন চরিত্র আসে। তার নাম চ্যান। সে কিংসুর আগের ফিয়ন্সে ছিল। চ্যান এসে কিংসুর হাত ধরে বলে, এখন থেকে কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। এটা দেখে ইয়াংসু রেগে যায়। তুমি কি করছো? তুমি ভুলে যেও না এখন তুমি ওয়ানের ফিয়ন্সে। এই কথা শুনে কিংসু নিজের হাত ছাড়িয়ে নেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিংসু আর চ্যান একে অপরকে ভালোবাসতো। চ্যানি তাকে একটা ব্রেসলাইট গিফট করেছিল। কিংসু তখন বলেছিল, তুমি আমাকে খুব সুন্দর ব্রেসলাইট দিয়েছ। চ্যান তাকে আশ্বাস দিয়েছিল, আমি সবসময় তোমার পাশে লয়াল হিসেবে থাকবো। কিংসু বলেছিল, ঠিক আছে, তাহলে তোমাকে আমার পরিবারের সঙ্গে কথা বলতে হবে। বর্তমানে ফিরে এসে কিংসু চ্যানকে বলে, লয়ার চ্যান, তুমি তো আমাকে জেলে পাঠিয়েছিলে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চ্যান যখন তার মামলা লড়ছিল সে এমন প্রমাণ পেশ করেছিল যাতে মনে হয় কিংসুই ইরিনকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। সেইভাবে মামলাটা শেষ হয়। কিংসু কান্না করে বলেছিল, তুমি আমাকে কেন ফাঁসাচ্ছ? আমি কোনো অপরাধ করিনি। কিন্তু চ্যান তবুও তাকে জেলে পাঠিয়ে দেয়। এজেন্টে চ্যান বলে, এখন তুমি ফিরে এসেছো, তোমার সব কথা ভোলা উচিত। ঠিক তখনই ভাই আবার তাকে মনে করিয়ে দেয়, ভুলে যেও না এখন ওয়ানের চ্যানের ফিয়ন্সে। ওয়ান আবার কিংসুর দিকে তাকায়। মা এসে বলে, তোমার যা দরকার, ড্রেস হোক বা অন্য কিছু, আমরা তোমাকে দেব। তোমার উপর যে অত্যাচার হয়েছে তার জন্য আমরা ক্ষমা চাই। আমরা আবার তোমাকে আপন করে নিতে চাই। কিংসু ঠান্ডা গলায় বলে, মিস লিন, আপনি যা বলার বলতে পারেন। মা বলে, তুমি জানো তো চ্যান এখন ওয়ানের ফিয়ন্সে, তাই তোমার তাদের মাঝে আসার দরকার নেই। এটা শুনে কিংসু হালকা হাসি দিয়ে বলে, আমি জানতাম আপনারা সবাই খুব স্বার্থপর। আপনাদের শুধু নিজের কথাই মনে থাকে। আপনাদের কারণ আমার কথা ভাবার দরকার নেই। সে বলে, আমি এখানে কোনো নাটক দেখাতে আসিনি। আমি শুধু চাই যে অপরাধের বোঝা আপনারা আমার উপর চাপিয়েছেন সেটা যেন সবাই জানে আমি করিনি। আর ভাই আবার কিছু বলতে যায়। ঠিক তখনই ওয়ান ইচ্ছে করে নিজের ড্রেস ছিঁড়ে ফেলে। কিংসুর কাছে এসে নাটক করে বলে, সিস্টার, সব কিছু আমার জন্য হয়েছে, আমি দুঃখিত। কিন্তু সে কিংসুর কানে কানে ফিসফিস করে বলে, তুমি যা খুশি করো, শেষে দেখবে ভাই আমাকেই প্রোটেক্ট করবে। তখন ওয়ান এমন ভাব করে যেন কিংসু নাকি তাকে মেরেছে, তার ড্রেস ছিঁড়ে তাকে ফেলে দিয়েছে। সে মাটিতে পড়ে যেতেই তার ভাই কিংসুকে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে নিজের কোট খুলে ওয়ানকে ঢেকে তাকে প্রোটেক্ট করে। এই সময় গাড়ির ভেতরে মিস্টার ফুজকে জানানো হয় যে কিংসুকে ভীষণভাবে বুলি করা হচ্ছে। তখন মিস্টার ফু তার বোনকে বলে, আজ সত্য আর মিথ্যা বের হবে, ওখানে গিয়ে তুমি সব খুলে বলবে। এদিকে আবার ইয়াংকে কিংসু বকতে শুরু করে, কিংসু, তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি সবসময় ওর প্রতি জেলাস ছিলে। ওয়ানও নাটক করতে শুরু করে, আমাকে কেউ পছন্দ করে না, আমি এত কষ্ট করে ফ্যামিলিতে ফিরে এসেছি। আর কিংসু এটা সহ্য করতে পারছে না। মা তখন বলে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, চ্যান তোমাকেই ভালোবাসে। ওয়ান জিজ্ঞেস করে, সত্যি? ভাই বলে, হ্যাঁ, চ্যান এখন তোমারই ফিয়ন্সে। এরপর ভাই কিংসুকে বলে, তোমাকে সরি বলতে হবে। কিংসু জবাব দেয়, আমি কেন সরি বলবো? আমি কোনো অপরাধ করিনি। এ কথা শুনে তার ভাই জোরে তাকে চড় মারে। কিংসু কাপা গলায় বলে, তোমরা আমাকে জোর করে অপরাধী বানাতে পারবে না। 4 বছর আগে যেমন আমি নির্দোষ ছিলাম এখনও তেমনই আছি। তোমাদের এটা কেন চোখে পড়ছে না? ভাই আবার বলতে থাকে, তুমি জেলাস, তুমিও ড্রেস ছিঁড়েছ। ঠিক তখনই অন্যদিকে দেখানো হয় মিস্টার ফু তার গার্ডদের নিয়ে সেখানে পৌঁছে যান
এবং বোনকে সঙ্গে নিয়ে ভেতরে ঢোকেন। ভাই তাদের চিৎকার করে বলে, সব কিছু তুমিই করেছো, তুমি এখানে আমাদের অপমান করতে এসেছো। ওয়ান ওয়ান আবার ড্রেস ছেঁড়ার নাটক করে। কিংসু বলে, আমি কিছুই করিনি, চাইলে তোমরা সিসিটিভি ফুটেজ চেক করতে পারো। তারপর সে বলে, যদিও 4 বছর আগের মতো এবারও তোমরা প্রমাণ যদি ডিলিট করে না ফেলো। এই কথা শুনে তার মাকে উদ্দেশ্য করে বলা হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মা জানতেন ইরানকে ধাক্কা দিয়েছিল তার নিজেরই মেয়ে ওয়ান ওয়ান। মা তখন কিনসুকে বলে, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। কিনসু প্রশ্ন করে, তোমরা প্রমাণ ডিলিট করেছো কেন? মা কান্নাকাটি করে মিনতি করে বলে, প্লিজ তুমি চলে যাও, ও আমার নিজের জন্ম দেয়া মেয়ে। কিনসু কষ্ট নিয়ে বলে, তাহলে আমি তোমার কি? তার মানে 4 বছর ধরে তোমরা যে ভালোবাসা দেখিয়েছো সবটাই ছিল ভান। ঠিক তখন পুলিশ তাকে ধরে নিয়ে যায়। মা আর মেয়ে দুজনেই ভয় পেয়ে যায়। তখন তারা অজুহাত দিয়ে বলে, ভিডিও দেখার দরকার নেই, এটা ফ্যামিলি ম্যাটার, আমরা নিজেরাই মিটিয়ে নেব। এর মধ্যেই ওয়ান ওয়ানের ফিউন্সে চ্যান আবার কিনসুকে বুলি করার চেষ্টা করে। কিনসু চিৎকার করে বলে, তোমরা আমার সঙ্গে এমন কিভাবে করতে পারো? বারবার কেন আমার সঙ্গে এমন হয়? ভাই আবার তাকে মারতে থাকে, ধাক্কা দেয় এবং বলে, আমি তো তেমন মারিনি, তুমি নাটক করছো কেন? এই সময় কিংসুর মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। চ্যান এসে তাকে প্রোটেক্ট করতে চায়। কিংসু বলে, আমাকে প্রোটেক্ট করার কোনো দরকার নেই। এরপর কিংসু দৃঢ়ভাবে বলে, তোমরা আমার উপর যে অভিযোগ এনেছো আমি সেটা প্রমাণ করব। আমি সবাইকে দেখাবো কে আসল অপরাধী। সে সত্য ফাঁস করার চেষ্টা করে। এতে মা মেয়ে দুজনেই ভয় পেয়ে যায়। তখন ইয়াংসু আবার জোরে কিনসুকে আঘাত করে এবং বলে, আমার ভুল হয়েছিল সেদিন, তোমাকে জেল থেকে বের করে আনা। তুমি যদি 10 বছর সেখানে থাকতে তাহলে ভালো হতো। ঠিক সেই মুহূর্তে মিস্টার ফু এসে উপস্থিত হন। তিনি জোরে বলে, যে অপরাধ করেনি তাকে তোমরা শাস্তি দিতে পারো না। তিনি কিংসুর পাশে বসে তাকে প্রোটেক্ট করে। মিস্টার ফুকে দেখে সবাই ভয়ে চুপ হয়ে যায়। মিস্টার ফু কিংসুকে উঠাতে গিয়ে তার ক্ষতগুলো দেখে ফেলে। কিংসু তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যায়। তিনি বলেন, আমি এখনই ডাক্তার ডাকছি। ডাক্তার এসে চেক আপ করে দেখে কিংসুর শরীর জুড়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। সে ওষুধ দেয় এবং সবাইকে জানায় ওর ওপর ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে। ওর হাড়ও ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, চিকিৎসার সময় লাগবে। ফ্ল্যাশব্যাকে তার ওপর চালানো নির্যাতনের দৃশ্য দেখানো হয়। ডাক্তারের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। মিস্টার ফু সঙ্গে সঙ্গে বলেন, ওর চিকিৎসা যে কোনো মূল্যে করতে হবে। ডক্টর তাকে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর সে মিস্টার ফুকে কিছু বোঝাতে চায়। ইয়াংসো মিস্টার ফু কঠোর গলায় বলে, আমাকে ব্যাখ্যা দিতে হবে না, তোমরাই ওকে জেলে পাঠিয়েছিলে। ওয়ান তখন বলে, যদি ওর উপর এত অত্যাচারী হয়ে থাকে তাহলে আমাদের আগে জানানো হয়নি কেন? মিস্টার ফু কিনসুকে তুলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে দাঁড়িয়ে বলে, তুমি আমার উপর এভাবে দোষ চাপাতে পারো না। তারপর সে ইরিনকে দেখে বলে, তুমি এখানে এসে গেছো। অনেক কষ্টে সে ইরিনের কাছে যায়। ইরিন তাকে দেখে কাঁদতে শুরু করে। সে ইরিনকে সেই ব্রেসলেটটা দিয়ে দেয়। এদিকে ওয়ান ভয়ে কাঁদতে থাকে, কারণ ইরিন যদি সত্যিটা বলে দেয় তাহলে সব ফাঁস হয়ে যাবে। আসলে ইরিনই ওয়ানকে ধাক্কা দিয়ে ফেলেছিল। তখন সে জিজ্ঞেস করে, তোমাকে আসলে কে ধাক্কা দিয়েছিল? ইরিন তখন ভেজিটেটিভ স্টেজে ছিল। সে ইশারা করতে চেষ্টা করে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ঠিক তখনই ওয়ান ইচ্ছে করে কিংসুর পাশে গিয়ে দাঁড়ায়। ইরিন আবার ইশারা করার চেষ্টা করে। হঠাৎ সে উঠে দাঁড়ায়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু সে হাঁটতে শুরু করতেই হঠাৎ পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তার ভাই বলে, একে ভেতরে নিয়ে যাও। সবাই এখানে দাঁড়িয়ে থাকে। কিংসু চলে যেতে চাইলে ওয়ান তাকে আটকায়। তোমার জন্যই তো ও এই ভেজিটেটিভ অবস্থায় আছে, তুমি কেন ওর কাছে যাচ্ছ? কিংসু বলে, আমি কিছুই করিনি, আমাকে যেতে দাও। তার ভাই আবার তাকে বকতে শুরু করে। ভেতর থেকে ডাক্তার বলে, ও মানসিকভাবে খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই অজ্ঞান হয়ে গেছে। মা তখন বলে, তুমি তো জানো এই সব কিছু কিংসুর জন্য হয়েছে, আমরা ক্ষমা চাইতে এসেছিলাম। সে উত্তর দেয়, আমার বোন এখনও ইশারা করে বলেনি যে অপরাধটা কে করেছে, তাই আপনারা সবাই এখন দায়ী। বাইরে থেকে কিংসু পানি আনছিল। চ্যান এসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিংসু বলে, তুমি ঠিকভাবে কথা বলো, তুমি জানো তো ওয়ান দেখলে জেলাস হয়ে যাবে। চ্যান বলে, এক তো তুমি অপরাধ করছো, তার উপর আবার ভাব দেখাচ্ছ কেন? তখন কিংসু জোরে তাকে একটা চড় মারে। এর ফল তুমি পরে নিজেই বুঝবে। এই কথা বলে সে চলে যায়। সিন শিফট হয়। ওয়ান তার মাকে বলে, মা, যদি ইরিন আমার ব্যাপারে সব বলে দেয় তাহলে আমি কি করব? মা বলে, এ ব্যাপারে তোমাকে কিছু একটা ভাবতে হবে। দেখানো হয় সে ঘরে ইরিন ঘুমাচ্ছে
ঘুমাচ্ছে সেখানে ওয়ান ওয়ান যায় এবং তার গলা চেপে ধরার চেষ্টা করে। সে ভাবে মরে গেলে কেউ জানবে না আর সে আমার সত্য বলতে পারবে না। হঠাৎ কিংসু এসে পড়ে এবং বলে, তুমি এখানে কি করছো? ওয়ান ওয়ান নাটক করে বলে, আমি শুধু চিন্তায় ছিলাম, যদিও জেগে ওঠে তোমার সত্য বলে দেয় এই ভয়ে আমি শুধু দেখতে এসেছিলাম। কিংসু বলে, আমার চিন্তা করার দরকার নেই, আমার পথ থেকে সরে যাও। তখন কিংসু ইরির গলায় দাগ দেখতে পায়। তুমি ওকে ক্ষত দিয়েছ? ওয়ান ওয়ান আবার নাটক শুরু করে, দেখো তো ইরিনের কি অবস্থা। এরপর দেখানো হয় ইয়াংসু খোঁজ নেওয়ার চেষ্টা করছে জেলে তার বোনের সঙ্গে কী ধরনের অত্যাচার হয়েছিল। তাকে সব সত্য বলা হয়, কিভাবে তাকে নোংরা পানি খাওয়ানো হতো এবং বুলি করা হতো। সবাই ইরিনের রুমে জড়ো হয়, তার ভাই তাকে বকতে থাকে। মিস্টার ফু জানতে চান লিন ফ্যামিলির মধ্যে কে এই কাজ করেছে। ওয়ান ওয়ান বলে, আমি যখন রুমে ঢুকেছিলাম তখন কিংসু এখানে ছিল। তার ভাই আবার কিংসুকে চড় মেরে বলে, তুমি এখনও তোমার এসব কাজ ছাড়োনি। কিংসু পরিষ্কারভাবে বলে, আমি যখন এসেছিলাম তখন ওয়ান ওয়ান এখানে ছিল, আমি কিছু করিনি। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। কিংসু বলে, ইরিনের গলায় জোরে চেপে ধরা হয়েছিল, সবাই চিন্তিত হয়ে পড়ে। ওয়ান ওয়ান বলে, আমি কিছু করিনি। কিংসু বলে, আমি ওকে ঠিক করতে পারি। ওয়ান ওয়ান বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিস্টার ফু তাকে সুযোগ দেন। কিংসু চেষ্টা করে ট্রিটমেন্ট দিতে। ওয়ান ওয়ান মাঝে মাঝে কথা বলছিল, সে চাচ্ছিল ইরিন মারা যাক, সবাই তাকে থামাচ্ছিল। কিংসু কোনোভাবে সাহায্য করার চেষ্টা করে, তার মাও তাকে থামাতে চেষ্টা করছিল কারণ সে নিজের মেয়েকে বাঁচাতে চাইছিলেন। হঠাৎ দেখা যায় ইরিন কাশতে শুরু করে। কিংসু খুশিতে কেঁদে ফেলে, তোমার জ্ঞান ফিরছে। ওয়ান ওয়ান ভয় পেয়ে যায়। তার ভাই জিজ্ঞেস করে, তোমাকে এসব স্কিল কে শিখিয়েছিল? কিংসু বলে, আমি তো বলেছিলাম, আমি যখন এসেছিলাম তখন ওয়ান ওয়ানই এখানে ছিল, ওই গলা চেপে ধরেছিল। নেক্সট পার্টে আমরা জানতে পারবো ইরিন কার নাম বলে, তাকে কে মারতে চেয়েছিল, আর মিস্টার ফু এবং ইরিনের কি বিয়ে হয়। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।